বহু অর্থ অনেক, আর ব্রীহি অর্থ হচ্ছে ধান। তাহলে বহুব্রীহি নিজেই একটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি যখন আমরা বলছি তখন আমরা বোঝার চেষ্টা করব যে পূর্বপদ এবং যে পরপদের বিষয়টির যে কোন ক্ষেত্রে অর্থে প্রাধান্য থাকে কিংবা আদৌ থাকে কিনা। বহুব্রীহি সমাসটি নিজেই একটি বহুব্রীহি সমাস, যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়। অর্থাৎ আমরা যদি বহুব্রীহি কথাটির অর্থ খেয়াল করি তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে কি রয়েছে। বহুব্রীহি যখন অর্থটা আমরা বলছি তাহলে এটির ব্যাসবাক্য দাঁড়াচ্ছে বহু ধান আছে যার। যে মানুষ বা যে কৃষক অনেক ধান উৎপাদন করেন, অর্থাৎ যার কাছে অনেক ধান আছে, সেরকম গৃহস্থ বা সেরকম কৃষক বা সেরকম মানুষ বা সেরকম ব্যক্তিকে বলা হচ্ছে বহুব্রীহি। তাহলে খেয়াল করতে হবে যে যখন আমরা বহুব্রীহি বলছি তখন কি দাঁড়াচ্ছে যে বহুব্রীহি আছে যার সমান বহুব্রীহি। এখানে বহু কোন কিন্তু প্রাধান্য লাভ করেনি, আবার ব্রীহি বা ধান এটিও প্রাধান্য লাভ করেনি। এটি এমন এক ব্যক্তিকে বোঝাচ্ছে যে লোকের অনেক ধান রয়েছে। আমরা এর আগে যে সমাস পড়েছি সেখানে পূর্বপদ বা পরপদ কোনোটির প্রাধান্য ছিল, যেমন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কিন্তু প্রাধান্য ছিল কিসের? পূর্বপদ এবং পরপদ উভয়ের প্রাধান্য ছিল, যেমন বাবা মা, ভাই বোন, চা বিস্কুট, দা কুমড়া। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো একটা পদেরই কিন্তু এখানে প্রাধান্য নেই। যেমন বহু ব্রীহি যখন বলা হচ্ছে তাকে বহু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না, ব্রীহি বা ধানকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, এখানে তৃতীয় কোনো ব্যক্তি বা অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? বহুব্রীহি নিজেই কিন্তু বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কখনোই পূর্বপদ বা পরপদ প্রাধান্য লাভ করবে না, এবং বহুব্রীহি সমাস চেনার ক্ষেত্রে ব্যাসবাক্যে আমাদের ব্যবহার করতে হবে। যদি ব্যাসবাক্যে আমরা পেয়ে থাকি যার, যাতে, তাহলে সেটি বহুব্রীহি সমাসকে নির্দেশ করবে। এবং যদি আমরা সমস্ত পদ থেকে আমরা ব্যাসবাক্য করতে চাই তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে যে সেখানে যার, যাতে ইত্যাদি প্রসঙ্গ অনুযায়ী বা বিষয় অনুযায়ী আনতে হবে। চেনার উপায়ের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যে ব্যবহৃত হয়। যেমন মহান আত্মা যার, মহাত্মা, মহান আত্মা যার, মহাত্মা। ফলে এখানে যে আমরা পাচ্ছি এই যে যার, সেটি কিন্তু নির্দেশ করছে এটি বহুব্রীহি সমাস হবে। বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যে যদি কিছু বিষয় থাকে তাহলে সেটি সমস্ত পদে কেমন হবে আমরা দেখব। যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাসবাক্যে যদি সহ থাকে তাহলে সমস্ত পদে তার স হয়ে যায়। কারণ আমরা কি জানি যে সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। দেখুন সমাস কোথা থেকে সংক্ষেপ হয়? ব্যাসবাক্য থেকে সংক্ষেপ হয়ে কি হবে? সমস্ত পদে সে ছোট হবে। যেমন ব্যাসবাক্যে যদি সহ থাকে বা সহিত থাকে তখন সমস্ত পদে দন্তস্ব, শুধুমাত্র দন্তস্ব হবে। যেমন বান্ধব সহ বর্তমান। তাহলে এটি ব্যাসবাক্য থেকে যখন ছোট হয়ে সমস্ত পদে যাবে তখন সমস্ত পদে সে সবান্ধব হয়ে যাবে। সহ থেকে স। অনেক ক্ষেত্রে আমরা এরকম মাইকিং শুনে থাকি বা কোনো ধরনের অনুষ্ঠান যখন কার্ড দেওয়া হয় তখন বলা হয় যে উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত। ফলে এখানে সবান্ধব বলতে বোঝাচ্ছে বান্ধব সহ। এবার খেয়াল করুন মাতা পিতা। তাহলে নদী মাতা যার, মাতা থাকলে হবে মাতৃ, যেমন নদী মাতৃক বাংলাদেশ। পিতা থাকলে হবে পিতৃ, পিতা থাকলে হবে পিতৃ, মাতা থাকলে হবে মাতৃ। যেমন অক্ষী থাকলে হবে অক্ষ, নাভি থাকলে হবে নাভ। কমলের ন্যায় অক্ষী যার, কমলাক্ষ।
পদ্ম নাভিতে যার পদ্মনাভ। ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে পরিবর্তনটা কোথায় কোথায় হয়ে থাকে। বহুব্রীহি সমাসে যদি ব্যাসবাক্যে জায়া থাকে তবে সেখানে সমস্ত পদে আমরা কি করব, সেখানে জানি পেয়ে থাকব। তাহলে কি দাঁড়াচ্ছে যে সমস্ত পদে যদি জানি পেয়ে থাকি আমরা ব্যাসবাক্য করতে সময় জায়া আনব। যেমন যুবজানি, তাহলে যুবতী জায়া, জায়া অর্থ স্ত্রী, যার স্ত্রী যুবতী তাকে বলা হচ্ছে যুবজানি। যুব থাকলে যুবতী আনছি, আর জায়া থাকলে আমরা কি আনছি, জানি আনছি। তাহলে এই দিক থেকে যখন আমরা এই পাশে যাব সমস্ত পদ থেকে ব্যাসবাক্যে, তখন আমরা জানি থাকলে জায়া আনবো। তারপর দেখা যাচ্ছে যে চূড়ো থাকিলে চূড়া হবে, কর্মা থাকলে কর্ম হবে। বিচিত্র কর্ম যার, বিচিত্র কর্মা, তাহলে কর্মা থাকলে কর্ম। তারপর খেয়াল করুন, সমান থাকলে স, সমান থাকলে আমরা কি আনবো, স আনবো। ফলে আমরা তারপর গন্ধি বা গন্ধা থাকলে গন্ধ আনবো। সমান উদর যাদের, সহোদর, সমান উদর যাদের, সহোদর, অর্থাৎ একই মাতৃগর্ভ থেকে যারা জন্ম লাভ করেছেন তাদেরকে বলা হচ্ছে সহোদর। এরপর আমরা দেখছি পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্ম গন্ধি। ফলে গন্ধ থাকলে গন্ধি, অথবা গন্ধি যদি সমস্ত পদে থাকে তাহলে এখানে গন্ধ হবে। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রকারভেদ দেখে থাকি। যেমন বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা জানি যে সমানাধিকরণ বহুব্রীহি আছে, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস রয়েছে, তারপর রয়েছে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস, নয় বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, অলুক যে বহুব্রীহি সমাস সেরকম। তার মানে বেশ কিছু ক্যাটাগরি আমরা পেয়েছি। আমাদের যে বই রয়েছে সেই বইয়ের ক্ষেত্রে আমরা কতে যে নিয়মটি রয়েছে সেটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমানাধিকরণ বহুব্রীহি রয়েছে। এবং সমানাধিকরণ বহুব্রীহি কি বোঝাচ্ছে, সমানাধিকার বা সমানাধিকরণ। এই যে 1 নম্বরে আমরা এখানে দিয়েছি সমানাধিকরণ, 2 নম্বরে দিয়েছি আমরা ব্যাধিকরণ, 3 নম্বরে হচ্ছে ব্যতিহার, তারপর 9, 5 এখানে মধ্যপদলোপী, 6 প্রত্যয়ান্ত, 7 অলুক, 8 হচ্ছে সংখ্যাবাচক। সবগুলো এই বইয়ের নেই, এই বইয়ে যেগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব, অর্থাৎ আমাদের মেন বই বোর্ড বইয়ে যেগুলো আলোচনা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি সমাস কি বলছে দেখুন, যে পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে, অর্থাৎ একটি পদ থাকবে বিশেষণ আরেকটি পদ থাকবে বিশেষ্য, তাহলে সেটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। সমানাধিকরণ বহুব্রীহি হোক আর অলুক বহুব্রীহি হোক, আগে বহুব্রীহি হয়েছে কিনা সেটি শর্ত দেখতে হবে। বহুব্রীহি হওয়ার শর্ত হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটিকেই প্রাধান্য দিবে না, অর্থাৎ তৃতীয় কোনো অর্থকে প্রকাশ করবে। এই তৃতীয় অর্থকে যে প্রকাশ করবে সেটিকে আমরা বলছি যে বহুব্রীহি সমাস হবে। এবং এক্ষেত্রে যদি একটি পদ হয় বিশেষণ আরেকটি পদ হয় বিশেষ্য তাহলে সেটি হবে সমানাধিকরণ বহুব্রীহি। যেমন হত হয়েছে শ্রী যার, হতশ্রী। হতশ্রী মানে কি, হতশ্রী মানে হচ্ছে যে যার সৌন্দর্য কমে গিয়েছে বা যার মুখটা মলিন হয়ে গিয়েছে। যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মলিন মুখ, মলিন, আমরা এরকম বলি যে তোমার মুখটা মলিন কেন। খেয়াল করতে হবে যে হত শব্দটির অর্থ কি। হত হচ্ছে স্বাভাবিকতা থেকে নিম্নগামী হয়েছে। একজন মানুষ দেখতে যেমনই হোক না কেন তার একটা স্বাভাবিক যে গঠন আছে এবং তার যে রূপ রয়েছে সেই রূপটার যদি অবনতি ঘটে তাহলে সেটি হবে হত। যেমন আহত আর নিহত, একজন মানুষ হাঁটাচলা করতে পারে কিন্তু যদি ব্যথা পেয়ে হাঁটাচলা না করতে পারে, অ্যাক্সিডেন্ট করে, তখন আমরা বলি লোকটি আহত হয়েছে। আবার যদি লোকটি মারা যান তাহলে আমরা বলি নিহত হয়েছে।
ফলে আহত মানে কি দাঁড়াচ্ছে? আহত বা হত এটির অর্থ হচ্ছে যে তার যে স্বাভাবিক বৈশিষ্ট্য, স্বাভাবিক যে তার চলাফেরা বা স্বাভাবিক যে তার রূপ, সেটি ডাউন হয়ে যাবে, নিম্নগামী হবে। এবং খেয়াল করতে হবে, একজন মানুষ যদি 3 দিন না খেয়ে থাকে তাহলে তার চেহারা কিন্তু মলিন হয়ে যাবে, তার চেহারার যে সৌন্দর্য সেটি কমে আসবে। এবং এক্ষেত্রেই বলা হচ্ছে যে হতশ্রী, শ্রী একটি তৎসম শব্দ এবং শ্রী মানে এখানে সৌন্দর্য। তাহলে আমরা এখানে পাচ্ছি শ্রী মানে শ্রী মানে সৌন্দর্য হয়েছে, সৌন্দর্য। তাহলে এই যে সৌন্দর্য, সেখানে যখন বলছি হত, তাহলে এই হত কি করছে? এই শ্রীকে বিশেষায়িত করছে। শ্রী মানে সৌন্দর্য, তাহলে কেমন সৌন্দর্য? যে সৌন্দর্য আসলে এখানে কমে এসেছে বা তার যে মলিন হয়ে গেছে চেহারা বা রূপ, সেটিকে বোঝাচ্ছে। তাহলে সৌন্দর্য যদি বলতাম অপরূপ সৌন্দর্য, তাহলে অপরূপও কিন্তু একটি বিশেষণ হতো। এখানে নাউন, এটি হচ্ছে নাউন বা বিশেষ্য। তাহলে এই নাউন বা বিশেষ্যকে কি করছে? বিশেষায়িত করছে এই হত শব্দটি। তারপরে সৌন্দর্যটা মলিন হয়ে গিয়েছে, আহত হয়ে গিয়েছে বা হত হয়েছে। ফলে এই যে শ্রী হত হয়েছে আমরা বলছি, সেটিকে আমরা বুঝতে পারছি যে এখানে কি রয়েছে? এখানে একটি বিশেষণ পদ রয়েছে। ফলে যখন আমরা বলছি যে হত হয়েছে শ্রী যার, তখন এই হত হচ্ছে বিশেষণ, এই হত হচ্ছে বিশেষণ, আর এই যে শ্রী, শ্রী হচ্ছে সৌন্দর্য, এটি হচ্ছে বিশেষ্য। ফলে হত শ্রী একটি শব্দ যেখানে হত হচ্ছে বিশেষণ আর এখানে শ্রী মানে এখানে পদ হিসেবে সেটি বিশেষ্য। ফলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিশেষণ ও বিশেষ্য পদ এখানে দ্বারা এই হতশ্রী শব্দটি গঠিত হয়েছে। ফলে এটি সমানাধিকরণ বহুব্রী। আরেকটি বিষয় রয়েছে নীলকণ্ঠ যার। নীলকণ্ঠ, নীলকণ্ঠ দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটি খেয়াল করতে হবে আমাদের, যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ কাকে বলা হয়? যারা শিবের পূজা করেন তারা ভালো বলতে পারবেন যে শিবকে বলা হচ্ছে নীলকণ্ঠ। তাহলে এই যে নীলকণ্ঠ শব্দটি, এই নীলকণ্ঠ শব্দটিতে কিন্তু নীল প্রাধান্য পাচ্ছে না, কণ্ঠ প্রাধান্য পাচ্ছে না। নীলকণ্ঠ দিয়ে আসলে কাকে বোঝানো হচ্ছে? যে শিবকে বোঝানো হচ্ছে। কি, কেন শিবকে বোঝানো হচ্ছে? যে এখানে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, সেটি আমরা বলে দিতেই পারি। পৌরাণিক কাহিনীটি এরকম, যখন অসুররা সাগর মন্থন করে যে তারা যে অমরত্ব লাভ করতে চেয়েছিল, তখন তারা কি করলো? যে সেখানে কিন্তু অমৃত সন্ধান করলো। অমৃত সন্ধান করলে দেবতারা কি হবে? অমৃত পান করলে তারা অমর হবে। এবং অসুররাও তখন সেই অমৃতর খোঁজ করতে লাগলো। এবং যখন তারা এই সাগর মন্থন করা হলো, সেখানে যখন এই বিষ উঠে আসলো, সেই বিষ তো অসুররা নিতে চায়নি বা কেউ নিতে চায়নি, কারণ অমৃতর সন্ধান করতে গিয়ে অমৃতর পাশাপাশি কিন্তু বিষও উঠে এসেছিল। ফলে সেই বিষ কি করা হবে? যে পৌরাণিক বিষয় মতে সেই বিষ যদি ফেলে দেওয়া হয় পৃথিবীতে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন শিব কি করলেন? যে সেই শিব দেখা যাচ্ছে যে তিনি এখানে তার গলার মধ্যে সেই বিষটা নিয়ে রাখলেন। ফলে সেই বিষটা যদি তিনি গলা থেকে ছেড়ে দেন, ভিতরে চলে যায়, তাহলেও পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার বিষ যদি তিনি ফেলে দেন, মুখ থেকে মুখে না রাখেন, গলার মধ্যে ফেলে দেন, তাহলেও পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে একটা অবস্থা, সেই অবস্থা পৃথিবীকে সেভ করার জন্য তিনি এখানে এখানে রেখে দিয়েছেন। ফলে তার সমস্ত যে শরীর, আমরা যখন শিবের মূর্তি দেখি তখন আমরা দেখতে পারি যে সেখানে কিন্তু যে পুরো বডিটা নীল হয়ে রয়েছে। তো এই যে অবস্থাটা, সেক্ষেত্রে কিন্তু নীলকে প্রাধান্য দেওয়া হচ্ছে না,
আবার কণ্ঠকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, যেহেতু এটা কণ্ঠধ্বনি বললে আমরা এই জায়গা থেকে বুঝতে পারি এটি কণ্ঠ, তাই নীলকণ্ঠ বলতে শিবকে বোঝানো হয়। এই যে শিবকে বোঝানো হচ্ছে নীলকণ্ঠ, তাহলে আমরা বলছি যে এখানে নীলও প্রাধান্য নয়, তাহলে এখানে কণ্ঠ প্রাধান্য না। তৃতীয় একটি অর্থ এখানে আমরা পাচ্ছি, যে কারণে এটি বহুব্রীহি সমাস। এবারে আসুন যে বহুব্রীহি সমাস তো অবশ্যই হলো, তাহলে এখানে নীল কোন পদ? দেখুন কণ্ঠকে বিশেষায়িত করছে নীল শব্দটি, ফলে নীলকণ্ঠ হয়ে গিয়েছে যে বিশেষণ, আর কণ্ঠ হচ্ছে বিশেষ্য পদ। আবার উচ্চ শির, শির মানে তো মাথা, বলবীর চির উন্নত মম শির, নজরুলের কবিতায় আছে। ফলে আমরা শির মানে বুঝতে পারছি যে মাথা বা মস্তক। এখন শির কি অবস্থায় রয়েছে? উন্নত, উঁচু অবস্থায় রয়েছে না নিচু অবস্থায় রয়েছে? তাহলে যে শব্দটি দিয়ে শিরের অবস্থা বোঝায় বা মাথার অবস্থা বোঝাচ্ছে সেই শব্দটি হবে বিশেষণ। ফলে এখানে পাচ্ছি যে উচ্চ শির, যখন বলছি উচ্চ শির তখন সেটি স্পষ্ট করছে যে শিরটি উঁচুতে রয়েছে, তার মানে এটি বিশেষণ, এটি বিশেষণ আর এটি বিশেষ্য। ফলে উচ্চ শির, নীলকণ্ঠ এখানে বিশেষণ এবং বিশেষ্য শব্দযুগে গঠিত হয়েছে, এবং এই গঠিত হওয়ার ফলে দেখা যাচ্ছে এটি বহুব্রীহি সমাস। কিন্তু বহুব্রীহির মধ্যে আবার যে সমানাধিকরণ ক্যাটাগরি, সেখানে আমরা একে রাখব। আরেকটি উদাহরণ দেখব আমরা, যে সুশ্রী যার। দেখুন আমরা এখানে স্পেস দিয়েছি, কিন্তু আসলে স্পেস বোঝানোর জন্য দিয়েছি যে সুশ্রী, তাহলে সু হচ্ছে সুন্দর, শ্রী তাহলে সু মানে এখানে ভালো, তাহলে সুশ্রী যার অর্থাৎ দেখতে সুন্দর, সেটিকে বোঝানো হচ্ছে সুশ্রী। ফলে এখানে সুশ্রী এর একটি অবস্থা বোঝাচ্ছে সু, আর এর আগে কিন্তু আমরা পড়েছিলাম হতশ্রী, তার মানে শ্রী মানে সৌন্দর্য, সৌন্দর্যকে বিশেষায়িত করেছে হত দিয়ে, তার মানে যে মলিন হয়ে যাওয়া যে চেহারা ছবি সেটিকে বোঝানো হচ্ছে হতশ্রী। আবার এখানে সুশ্রী, দেখুন উল্টা, তাহলে ঘটনা যাই থাক না কেন শ্রী হচ্ছে এখানে বিশেষ, আর এখানে হচ্ছে বিশেষ্য, আর সু হচ্ছে বিশেষণ, তার মানে শ্রী এর রূপ বোঝাচ্ছে বা অবস্থা বোঝাচ্ছে এখানে সু। ফলে দেখাই যাচ্ছে যে এটি সমানাধিকরণ বহুব্রীহি। ফলে এখানে বিশেষণ আর শ্রী হচ্ছে বিশেষ্য। তারপর দেখছি এক গুয়ে, মানে জেদি, একও প্রাধান্য নয়, এখানে গো প্রাধান্য নয়, মানে ব্যাপক জেদি একরোখা, তাকে বলা হচ্ছে এক গুয়ে, এক গুয়ে। তাহলে একদিকে এক গো যার, এক গো যার মানে এক কথা, এক রোখা, কোনো এর বাইরে কোনো কথা হবে, যেটা বলবে অনেক ক্ষেত্রে শিশুরা এরকম করে থাকে, এক গুয়ে হয়ে যায়। ফলে এক গুয়ে হয়ে গেলে দেখা যাচ্ছে যে অবাধ্য হয়ে যায়, কথাবার্তা শুনতে চায় না, এটি আমাদের বইয়ে রয়েছে। তারপর সুশীল যার, শীল, সুশীল যার না সুন্দর আচরণ যার, সেটি হচ্ছে সুশীল। পাশাপাশি আমরা আরো দেখব যে পোড়া কপাল যার, পোড়া কপাল, তাহলে পোড়া বিশেষণ আর বিশেষ্য হচ্ছে কপাল। লাল পাড় যে শাড়ির, লাল পেড়ে, লাল পাড় যে শাড়ির, লাল পেড়ে। ফলে আমরা এখানে পাচ্ছি লাল পেড়ে, তাহলে শাড়ির যে পাড় থাকে সেই পাড়টার রংটা এখানে নির্দেশ করছে, এই যে পাড়, লাল পাড়, এখানে পরিবর্তন হয়েছে পাড় থেকে পেড়ে, ধ্বনি পরিবর্তন হয়েছে, ধ্বনি পরিবর্তন হয়ে পেড়ে হয়েছে, আর লালটি ঠিকই রয়েছে। তাহলে লাল দিয়ে কিন্তু এখানে বিশেষণকে বোঝানো হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল দিয়ে বিশেষণকে বোঝানো হচ্ছে আর পাড় দিয়ে বিশেষ্যকে বোঝানো হচ্ছে। ফলে লাল পেড়ে এটি সমানাধিকরণ বহুব্রীহি। এরপর আমরা আরো পাবো যে ব্যাধিকরণ বহুব্রীহি রয়েছে, আমরা সেটিও দেখব। হত আশা যার, হতাশা, এই যে এটিও সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, যে হত, এখানে হচ্ছে হত আশা, আশাকে কি করেছে, বিশেষায়িত করেছে, আশাকে বিশেষিত করেছে হত শব্দটি। ফলে হত হচ্ছে বিশেষণ আর আশা হচ্ছে বিশেষ্য।
আবার এই জায়গাতে আমরা দেখছি যে সন্ধি হয়েছে, হত তয়ের সাথে কি রয়েছে, অ রয়েছে, ফলে অ আর স্বরে আ, আশা শব্দের স্বরে আ মিলে এখানে হতাশা শব্দটি গঠিত হয়েছে। তাহলে হতাশা শব্দটি আমরা কি বলবো, যে সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। এরপর আমরা ব্যাধিকরণ বহুব্রীহিতে যাব, যে ব্যাধিকরণ বহুব্রীহি কি বলছে, যে সমাসের অর্থাৎ যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা দেখব যে দুটি পদই বিশেষ্য, সেটি হচ্ছে ব্যাধিকরণ। পূর্বপদ ও পরপদ কোনোটি বিশেষণ না হলে অর্থাৎ বিশেষ্য হলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন গোফ, গোফে খেজুর যার, গোফ খেজুরে, গোফ একটি বিশেষ্য পদ, আবার খেজুর এটিও বিশেষ্য পদ। তাহলে গোফ, গোফে খেজুর যার, গোফ খেজুরে। এখন গোফ খেজুরে দিয়ে কি বোঝাচ্ছে, গোফ গোফকে বোঝাচ্ছে যে গোফ, সেটি আবার খেজুরকে কি কোনোটার অর্থ কি প্রাধান্য বোঝাচ্ছে না। গোফ খেজুরে একটি বাগধারা যার অর্থ হচ্ছে নিতান্ত অলস। তার মানে গোফ খেজুরে বলতে বোঝানো হচ্ছে নিতান্ত অলস ব্যক্তিকে। আরো আমরা পাচ্ছি আশিতে বিষ যার, আশি বিষ। খেয়াল করতে হবে, আশি অর্থ হচ্ছে দাঁত, আবার বিষ যার, তাহলে দাঁতে বিষ কার থাকে, সাপের থাকে। ফলে আশি হচ্ছে পূর্বপদ, বিষ হচ্ছে পরপদ। কিন্তু এখানে আশি কি কোনো প্রধান বিষয়, আশি দিয়ে কিছু বোঝানো হচ্ছে, মানে আশি পদকে প্রাধান্য লাভ করছে না। বিষ কি প্রাধান্য লাভ করছে না। আশি বিষ অর্থ হচ্ছে সাপ, সাপ ছোবল দেয় যখন, তখন তার দাঁতের যে ছিদ্র দিয়ে কিন্তু বিষ মানুষের শরীরে প্রবেশ করে। বিষ তো থাকে তার লেজে। তাহলে আশি বিষ বলতে সাপকে বোঝানো হচ্ছে, এবং আশি মানে দাঁত, এটি বিশেষ্য পদ, বিষ হচ্ছে এখানে বিশেষ্য পদ। ফলে আশি বিষ বলতে আমরা বুঝতে পারছি যে সেটি সাপকে বোঝানো হচ্ছে। দেখুন কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব। দেখুন সর্বস্ব যখন আমরা বলছি তখন আমরা পাচ্ছি যে এটি বিশেষ্য পদ, কথা স্পিচ, তখন সেটিও কিন্তু বিশেষ্য পদ। ফলে কথা সর্বস্ব একটি বহুব্রীহি ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, নাউন প্লাস নাউন। আর সমানাধিকরণে আমরা পেয়েছিলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কর্ণে ফুল যার, কর্ণফুলী। কর্ণফুলী কিসের নাম, কর্ণে অর্থাৎ কানে। দেখুন কানে ফুল, অনেকে দেখা যাচ্ছে যখন সাজগুজ করেন তখন কানে এখানে ফুল দিয়ে রাখেন। তাহলে কানে ফুল যার, কানে ফুল, কিন্তু দেখাচ্ছে এখানে কি বোঝাচ্ছে, নদীর নামকে বোঝাচ্ছে। কর্ণফুলী কি নদীর নাম। তাহলে কর্ণ বা কান এখানে প্রাধান্য লাভ করছে না, ফুলও লাভ করছে না, প্রাধান্য কোনোটি গুরুত্ব পাচ্ছে না, কানও গুরুত্ব পাচ্ছে না, ফুলও গুরুত্ব পাচ্ছে না। আসলে এখানে অর্থ লাভ করছে নদীর নামকে। কিন্তু এই কর্ণ কিন্তু বিশেষ্য পদ, কর্ণ মানে কান, তৎসম শব্দ। ফুলি এটি দেখা যাচ্ছে বিশেষ্য পদ। তার মানে দুটি বিশেষ্য যোগে একটি বহুব্রীহি সমাস গঠন করেছে বলে সেটি ব্যাধিকরণ বহুব্রীহি হয়েছে। এরপর আমরা দেখছি যে রত্নগর্ভে যার, রত্নগর্ভা, যে মায়ের সব সন্তান প্রতিষ্ঠিত এবং খুব বিখ্যাত সেই মাকে বলা হচ্ছে রত্নগর্ভা। তাহলে রত্ন আর গর্ভ, এখানে রত্ন প্রাধান্য না লাভ করছে না, গর্ভ প্রাধান্য লাভ করছে না। এখানে রত্নগর্ভা বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন মাকে বোঝানো হচ্ছে, যিনি আসলে তার সন্তানদেরকে, তার সন্তানেরা খুব বিখ্যাত এবং প্রতিষ্ঠিত। তাহলে আমরা রত্ন শব্দটি এখানে পাচ্ছি যে বিশেষ্য, আর গর্ভ পদটি পাচ্ছি বিশেষ্য। ফলে এই বিষয়টি স্পষ্ট যে রত্নগর্ভ হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এরপর আমরা পাচ্ছি বিনা পানিতে যার। পানি উচ্চারণ মানে যে আমরা পানি যে উচ্চারণ করছি এখানে বানানের পার্থক্য রয়েছে। শব্দজোড় বা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ যখন আমরা পড়েছিলাম, পানি বানান যখন দন্ত ন দিয়ে আসবে তখন সেটি জল, আর পানি বানান যখন মূর্ধন্য দিয়ে আসবে, এই পানি মানে হাত। যেমন পানি প্রার্থী, অর্থাৎ বিয়ের সময় মানুষ যে প্রস্তাব নিয়ে যায় সেখানে পানি প্রার্থী, পানি মানে হাত গ্রহণ করা, হাত ধরা, হাত ধরা মানে এখানে দায়িত্ব গ্রহণ করা।
যখন দায়িত্ব গ্রহণ বোঝাচ্ছে তখন বলা হচ্ছে যে পানি গ্রহণ করেছেন। এই যে বিনা পানিতে যার, আমরা যে সরস্বতী পূজা দেখি, সরস্বতী পূজার ক্ষেত্রে আমরা কি দেখছি, বিদ্যাদেবী সরস্বতী কিন্তু দেখা যাচ্ছে একটা কি সেতার এরকম একটা বাদ্যযন্ত্র কিন্তু তার হাতে নিয়ে থাকেন। অর্থাৎ কি বোঝাচ্ছে যে বীণা বা বাঁশি বা যন্ত্র সেতার সেটি যখন হাতে থাকছে তখন বিনা পানি। তাহলে এখানে বিনা প্রাধান্য লাভ করছে না, পানীয় প্রাধান্য লাভ করছে না, এখানে বিদ্যার দেবী সরস্বতীকে কিন্তু বোঝানো হচ্ছে। ফলে এটি দুটি বিশেষ্য যোগে গঠিত হয়েছে বলে এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আর ব্যাধিকরণ বহুব্রীহি হওয়ার কারণ হচ্ছে এটি অন্য কোনো অর্থকে প্রকাশ করছে, বিনা বা পানি কোনোটিকেই প্রাধান্য লাভ না দিয়ে। ফলে আমরা পাচ্ছি যে বিনা পানি হচ্ছে সরস্বতী কে বোঝানো হচ্ছে, বিদ্যার দেবী সরস্বতীকে, এবং এক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে দুটি বিশেষ্য পদ, ফলে এটি ব্যাধিকরণ বহুব্রীহি। এরপর আমরা দেখছি যে শোকে সন্তপ্ত, যে শোক সন্তপ্ত, তাহলে শোক এখানে পাচ্ছি বিশেষ্য আর সন্তপ্ত এটিও বিশেষ্য। ফলে শোক সন্তপ্ত এখানে বোঝাচ্ছে যে মানুষের বাড়িতে যখন কেউ একজন মারা যায় তখন সেই পরিবারের অবস্থা কি হয় সেটিকে বলা হচ্ছে শোক সন্তপ্ত, মানে খুব মর্ম ব্যথিত, হৃদয়ে যাদের মানে আহত হয়েছে, হৃদয়ে যাদের হতাশা জন্মেছে, দুঃখ জন্মেছে, তারা হচ্ছে শোক সন্তপ্ত। তাহলে এই যে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এটি কেন বলা হয়, যে আসলে শোকে যে নিমজ্জিত একটি পরিবার, সেই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য সমবেদনা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে শোক সন্তপ্ত, শোক হচ্ছে বিশেষ্য আর সন্তপ্ত এখানে কি বোঝানো হচ্ছে, যে এটিও বিশেষ্য পদ। ফলে শোক সন্তপ্ত দুটি বিশেষ্য পদ যুগে গঠিত হয়েছে, তাই এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এরপর আসছি আমরা যে মধ্যপদলুপী বহুব্রীহি। মধ্যপদলুপী বহুব্রীহি বলতে আমরা কি বুঝতে পারছি, যে বহুব্রীহি সমাসের মধ্যপদের লোপ পাবে। আমরা জানি যে ব্যাস বাক্য যখন গঠিত হয়, ব্যাস বাক্য গঠিত হলে অনেক পদই সেখানে থাকে, এর মধ্যে যদি দুই, একটি বা কিছু অংশ যদি বাদ যায়, মধ্যপদলুপী কথাটার অর্থ হচ্ছে মাঝখানের পদগুলো লোপ পাবে। এখন মাঝখানের পদই শুধু লোপ পাবে না, শেষের দিকেও লোপ পেতে পারে। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক, শুধু নির্দিষ্ট সংখ্যক একটি বা দুটি পদ না, এখানে একের অধিক পদ বিলোপ হবে বা লোপ পাবে এবং একটি সমাস গঠিত হবে, এবং সেটি যদি পূর্বপদ এবং পরপদ কোনোটিকে প্রাধান্য না দিয়ে তৃতীয় কোনো অর্থকে প্রকাশ করে তখন সেটি হবে মধ্যপদলুপী বহুব্রীহি। যেমন চিরুনির মতো দাঁত যার, চিরুন দাঁতি। অনেকের দাঁত আছে কিরকম, যে একবারে ছোট ছোট চিকন 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 এরকম দাঁত আছে। তো চিরুনির মতো দাঁত যার, চিরুনিও প্রাধান্য লাভ করছে না, দাঁতও প্রাধান্য লাভ করছে না। এখানে কাউকে বোঝানো হচ্ছে যে চিরুন দাঁতি, অর্থাৎ চিরুনির মতো দাঁত যার তিনি হচ্ছে চিরুন দাঁতি, কিন্তু এখানে চিরুনিও প্রধান না, দাঁতও প্রাধান্য না। ফলে দেখুন চিরুনির থেকে চিরুন আর দাঁত থেকে দাঁতি, কিন্তু এই যে মতো যার এই যে এই অংশটুকু কিন্তু বাদ গিয়েছে, ফলে মাঝখানে যে পদটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোপ পেয়েছে, ফলে এটি মধ্যপদলুপী বহুব্রীহি। বিড়ালের চোখে ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখী, দেখুন বিড়াল চোখী, তাহলে এখানে অনেকটুক বাদ গেছে, চোখের ন্যায় চোখ যে, আচ্ছা চোখের ন্যায় তারপর যে নারীর, এটি বাদ গেছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, বিড়াল চোখী, বিড়ালের চোখের মতো যার চোখ তিনি হচ্ছেন বিড়াল চোখী। ফলে আমরা দেখতে পাচ্ছি একের অধিক পদ এখানে লুপ্ত হয়েছে বা বিলুপ্ত হয়েছে। হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, হাতে খড়ি আসলে কি, যে হাতে খড়ি মানে কিন্তু যে এখানে একটি পদ রয়েছে যে হাতে খড়ি, এখানে কিন্তু কেউ বলতে পারবে না যে হাতে খড়ি দেওয়া হয়। হাতে কি খড়ি দেওয়া হয়? হাতে খড়ি আপনারা যারা বই মেলায় যাবেন, বই মেলায় দেখবেন যে শুক্রবার বা শনিবার হাতে খড়ি অনুষ্ঠান হয়।
যে অনেক মা বাবা তাদের সন্তানকে নিয়ে যান সেখানে, যে বিখ্যাত কোনো ব্যক্তি বা একজন জ্ঞানী মানুষের হাত ধরে প্রথম তিনি স্বরে অ বা স্বরে আ রস্বই বা এক দুই প্রথম লেখাটা একজন বিদ্বান ব্যক্তির হাত দিয়ে তার শিশু লিখবে তার হাত ধরে। তাহলে হাতে খড়ি হচ্ছে বিদ্যারম্ভ, বিদ্যারম্ভ অর্থাৎ বিদ্যার আরম্ভ হওয়া। যখন প্রথম শিশু লেখাপড়া শিখে, যে স্বরে স্বরে বা দেখা যাচ্ছে যে এক দুই তিন লিখতে শিখে, সেটি যে অনুষ্ঠানের মাধ্যমে এটি সম্পন্ন করা হয়, শুরু করা হয় লেখাপড়া, সেটি হচ্ছে হাতে খড়ি অনুষ্ঠান। তাহলে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে অনেক কিছু লোপ পাচ্ছে, লোপ পেয়ে কি হচ্ছে হাতে খড়ি হচ্ছে। এটির অর্থ হচ্ছে বিদ্যারম্ভ অর্থাৎ বিদ্যা আরম্ভ হওয়া। এখানে হাতও প্রাধান্য না, খড়িও প্রাধান্য লাভ করবে না, কিন্তু এখানে বিদ্যার শুরুটা বুঝাবে। তারপর দেখুন, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ এটি একটি বিয়ের অনুষ্ঠানের অংশ। বিয়ের তিন দিন ব্যাপী একটা অনুষ্ঠান থাকে। যেমন প্রথম দিন যেদিন কাবিন হয় তার আগে কিন্তু গায়ে হলুদ দেওয়া হয়। ফলে গায়ে হলুদ একটা অনুষ্ঠান, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে গা কে প্রাধান্য দেওয়া হচ্ছে না, হলুদও প্রাধান্য পাচ্ছে না। এটি একটি সামাজিক রীতি বা প্রথা বা অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে। ফলে হাতে গায়ে হলুদ হচ্ছে বহুব্রীহি সমাস। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে বেশ কিছু অংশ যেহেতু লোপ পাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে সেটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তারপর দেখুন, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, এটিও কিন্তু বিয়ের অনুষ্ঠানের অংশ। বউ ভাত, বউ ভাতে কি করা হয়, বউ কি ভাত পরিবেশন করে? কিন্তু নিয়ম তো তাই যে বউ আসলে মেহমান আসবে, রান্না করে নিজ হাতে খাওয়াবে, সেটি হচ্ছে বউ ভাত। তাহলে বউ ভাত, এখানে বউ প্রাধান্য না, ভাতও প্রাধান্য না, এটি হচ্ছে আপ্যায়নকে বোঝানো হচ্ছে। খাওয়া দাওয়া করা হচ্ছে বিয়ের অনুষ্ঠান, বিয়ে উপলক্ষে, সেটিকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে বউ প্রাধান্য লাভ করবে না, ভাতও প্রাধান্য লাভ করবে না। এখানে একটা রিচুয়াল বা প্রথা বা রীতিকে প্রাধান্য লাভ করছে, যেটি একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। ফলে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, দেখুন পরিবেশন করে যে অনুষ্ঠানে, এই পুরো অংশগুলো কিন্তু এখানে ডিলিট হয়ে গিয়েছে। তাহলে আমরা বলছি ঠিকই যে মধ্যপদলোপী, কিন্তু এখানে তো মাঝে না, শেষে রয়েছে। মূল বিষয় হচ্ছে একটা বড় অংশ, ব্যাস বাক্যের একটা বড় অংশ লোপ পাবে বা বিলোপ হবে। এই ব্যাস বাক্যের একটা বড় অংশ যে লোপ পাবে বা বিলোপ হবে, সেই বিষয়টিকেই বলা হবে যে মধ্যপদলোপী বহুব্রীহি, যদি সেটা বহুব্রীহি সমাস হয়। আর যদি বহুব্রীহি না হয়ে কর্মধারয় সমাস হয়, তখন বলতে হবে মধ্যপদলোপী কর্মধারয়। বোঝা গেল? আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখুন, ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি কি বোঝাচ্ছে? যে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। পারস্পরিক অর্থে মানে হচ্ছে, ধরুন একজন ঘুষি মারলো একজনকে, তো সে পাল্টা ঘুষি মারলো, এটা কি কাজ না? অ্যাকশন, কাজ। তাহলে ক্রিয়া মানেই তো কাজ। একজন ঢিল ছুড়লো, আরেকজন ঢিল ছুড়লো, পরস্পর কথাটার অর্থ এখানে বুঝতে হবে। পরস্পর দুইজন, দেখা যাচ্ছে দুইজন মানুষ, এবং এই যে দেখা যাচ্ছে যে আমার কাছে মার্কার রয়েছে, যে এটা দুইজন মানুষ দাঁড়ায় আছে, এ তাকে একটা চট দিল, সে আরেকটা একটা চট দিল, সে তাকে একটা ঘুষি দিল, সে আরেকটা ঘুষি পেল। এই যে ধাক্কাধাক্কি শুরু হলো, তাহলে কি এটা অ্যাকশন আর রিঅ্যাকশন, অ্যাকশন রিঅ্যাকশন। তার মানে পারস্পরিক কাজ, এখানে কর্ম সম্পাদন হচ্ছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। এই যে পারস্পরিক যে কর্ম সম্পাদন হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ব্যতিহার বহুব্রীহি সমাস পাচ্ছি। কখন? যদি পূর্বপদে আ থাকে আর পরপদে ই থাকে। দেখুন এখানে কি বলছে, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে আ ই এবং পরপদে হ্রস্ব ই যুক্ত হবে। পূর্বপদে কি থাকবে? স্বরে আ থাকবে। যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, তাহলে হাত যুগ আ, হাত যুগ হ্রস্ব ই, হাতাহাতি। কানে কানে যে কথা, কানাকানি,
এবং এই জায়গায় সমস্ত পদ অনুযায়ী ব্যাস বাক্যের এই অংশটুকু গঠন করতে হবে। কানে কানে তো যুদ্ধ বলা যাবে না, কানে কানে যুদ্ধ হয় না, কানে কথা পৌঁছানো হয়, তাই কানে কানে যে কথা। এরপর লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, যে তারা লাঠালাঠি করছেন। এখন লাঠালাঠি মানে কি, এরকম লাঠি দিয়ে তারা সংঘাতে লিপ্ত, এই যে বলছে লাঠালাঠি, তাহলে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ হচ্ছে, সংঘাত হচ্ছে, সেটি হচ্ছে লাঠালাঠি। ফলে আমরা পাচ্ছি যে এখানে সমস্ত পদে কি পাচ্ছি, যে কানে কানে যে কথা, এটি আমরা অলরেডি বলেছি। এখানে আমরা একটু বিশ্লেষণ দেখাবো। দেখুন, কান যোগ আ কিভাবে রয়েছে, দন্ত নয়ের সাথে এখানে স্বরে আ রয়েছে, এটি হচ্ছে কানা, পূর্বপদ। তারপর আমরা কি পাচ্ছি, কান যোগ ই, তাহলে কানি। এই দুটো অংশ মিলে, এই এক আর এই দুই, এটা মিলে কি হচ্ছে, যে কানাকানি, কানা কানি। ফলে ফলে যে এখানে বোঝাই যাচ্ছে যে দুইজন মানুষ এখানে বা তার অধিক কথা চালাচালি করছে। এই যে কানে কানে কথা বলছে, কানে কানে কথা ফিসফিসিয়ে কথা বলছে, এই বিষয়টি কিন্তু ব্যতিহার বহুব্রীহি, এবং এটি চেনার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে এখানে স্বরে আ পাবো, এখানে রস্বই পাবো। এটি খেয়াল করলে আমরা কিন্তু চিনতে পারবো। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠা লাঠি, আ ই দেখাচ্ছে, ল আকার, ঠ আকার, এই যে আ আর এখানে ই পাচ্ছি। ফলে কিন্তু স্পষ্ট যে স্বরে আ এবং রস্বই। তাহলে এটাকে আমরা বলতে পারি যে সংকেত। এই সংকেতের উপর ভিত্তি করে আমাদেরকে বলতে হবে যে এখানে কি রয়েছে, যে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়েছে। দেখুন, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, তাহলে এখানে কি পাচ্ছি, হাত যোগ আ, তারপর আমরা পাচ্ছি যে হাত যোগ আ, আবার এখানে হাত যোগ রস্ব ই। তাহলে মূল টেকনিক বা কৌশলটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস চেনার ক্ষেত্রে যে এর সমস্ত পদে স্বরে আ থাকবে এবং রস্ব ই যুক্ত থাকবে। ফলে হাতাহাতি, এখন হাতাহাতি যখন আমরা বলছি তখন কি অনেক সময় স্টুডেন্টরা, এই যে বন্ধুরা মজা করতে করতে হাতাহাতি শুরু করে দেয়। কিরকম, এ ওকে ধাক্কা মারছে, এ ওকে ধাক্কা মারছে, কথা প্রথমে কথা কাটাকাটি হয়, তারপর কি হয়, ধাক্কাধাক্কি হয়। এই যে ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি, তার মানে কথায় কথায় কিন্তু কথা বেঁধে যায়, ফলে অনেক সময় হাতাহাতি বেজে যায়। তাহলে হাতে হাতে যে যুদ্ধ, এটি হচ্ছে হাতাহাতি। তারপর আমরা পাচ্ছি গালিতে গালিতে যে ঝগড়া, গালাগালি। অনেক সময় আমরা বাজে ভাবে গালিগালাজ করে থাকি একে অপরকে, তো সেই জিনিসটাই বলছে গালাগালি। তাহলে গাল যুগ আ, গাল যুগ ই, গালাগালি। তাহলে এই যে ঝগড়া করা, এখানে দেখুন গালিতে গালিতে যে ঝগড়া, এখানে এসেছে ঝগড়া। আবার কানাকানি যখন বলছিলাম তখন এসেছে কানে কানে যে কথা। তাহলে দুইটা কিন্তু দুই বিষয় খেয়াল করতে হবে। আমরা যখন এখানে ব্যাস বাক্য করব তখন আমাদের এই টপিকটা খেয়াল করতে হবে। আমরা এখানে বলতে পারবো না গালিতে গালিতে যে যুদ্ধ, তাহলে গালিতে গালিতে যে ঝগড়া, এই গালিতে গালিতে সেটি বলা যেতে পারে, কিন্তু গালিতে গালিতে যে কথা সেটা কিন্তু না বলাই ভালো। ফলে লাঠালাঠি যখন বলছি যে লাঠিতে লাঠিতে, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এখন যদি বলি লাঠিতে লাঠিতে যে কথা, তাহলে তো হবে না। ফলে কানের সাথে কথার সম্পর্ক আছে, কারণ কান শুনছে, মুখ বলছে। ফলে কানাকানি যখন বলছি, কানে কানে যে কথা সেটি প্রযোজ্য হচ্ছে। কিন্তু যদি কানে কানে না বলে যখন আমরা এরকম গালিতে গালিতে বলবো, লাঠিতে লাঠিতে বলবো, তখন কিন্তু বিষয়টা পরিস্থিতি অনুযায়ী এই ব্যাস বাক্যে শব্দ নির্বাচন করতে হবে। একটি বিষয় খেয়াল করতে হবে, চোখে চোখে যে দেখা, চোখাচোখি, এবং চোখে চোখে যে কাজ, এটা বলা যাবে? বা চোখে চোখে যে যুদ্ধ বলা যাবে? বলা যাবে না। দেখুন, চোখা চোখি, আ
ই, স্বরে আ রস্বই। তার মানে কমন হচ্ছে স্বরে আ আর রস্বই। স্বরে আ আর রস্বই যখন পাবো তখন আমরা এখানে যাব। তাহলে চোখাচোখি, তাহলে চোখে চোখে যে দেখা। দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষ বসে আছে, কিন্তু দূরে একজনের হঠাৎ করে একজনের দিকে চোখ পড়লো এবং সেও তার দিকে চোখ পড়লো এবং ইশারার মাধ্যমে তারা কথা বলছে যে কি খবর। চোখে চোখে কিন্তু এরকম ইশারা দেওয়া যায়, বিভিন্ন রকম ইশারা দেওয়া যায়। তো এই যে চোখে চোখ দিয়ে দেখা যাচ্ছে যারা গোয়েন্দা চাকরি করেন এরকম সিকিউরিটিতে, নিরাপত্তার বিষয়ে, তাদের কিন্তু চোখ অনেক বিরাট একটা ফ্যাক্টর। যারা এই আইন শৃঙ্খলায় চাকরি করেন, ডিফেন্সে চাকরি করেন, তারা কিন্তু চোখ দেখলে অনেক মানুষের বুঝতে পারেন যে কে ক্রিমিনাল। তারপর দেখা যাচ্ছে তাদের ওই ধরনের প্রশিক্ষণ রয়েছে এবং সাইকোলজি সাইকোলজি নিয়ে কিন্তু তারা অনেকটা কাজ করতে পারেন, যে সাইকোলজিক্যাল তারা বুঝতে পারেন যে একজন চোরের বা সন্ত্রাসীর অপরাধের যে ধরন, তার মোটিভ, মুভমেন্ট কিরকম, সেটা কিন্তু চোখে মুখে ধরা পড়ে। মানুষ যখন অন্যায় করে তখন চোখে এবং মুখে তার ভাব প্রকাশ পায়। যদিও সে কৌশল নিতে পারে যদি প্রশিক্ষিত ওরকম দেখা যাচ্ছে যে মানুষ হয়, কিন্তু তারপরেও যারা তাদের জাজ করেন, বিচার করেন, তাদের চোখ আরো অনেক কি থাকে, যে তাদের দক্ষতা বেশি থাকে, যে তার চোখ দেখলে বুঝতে পারেন যে এই লোকটা কি অপরাধ করছে বা করছে না, এরকম তাদের কিন্তু ভাবের বিনিময়টা তারা বুঝতে পারেন। অন্যায়কারী কিন্তু মাথা নিচু করে থাকে, তো দেখা যাচ্ছে তার কনফিডেন্স কমে যায় যখন অন্যায় করে। তাহলে আবার অনেক সময় দেখা যাচ্ছে মানুষের মধ্যে যে ভাব বিনিময় হয়, সেই ভাব বিনিময়ের জন্য কিন্তু মানুষ চোখে চোখে, যেমন খুব পরিচিত খুব কাছের বন্ধু বান্ধব হলে কিন্তু চোখে চোখে তারা কথা বলতে পারে, যে চোখ দেখলে বুঝতে পারে যে তার বন্ধুর মন খারাপ কিংবা মন ভালো। তো এরকম বিষয়গুলো হচ্ছে চোখে চোখে যে দেখা, সেটিকে বলা হচ্ছে চোখাচোখি। তারপর দেখুন যে তর্কে তর্কে যে বিবাদ, তর্কাতর্কি, তর্ক করছে, তর্কে তর্কে যে বিবাদ, তর্কাতর্কি। আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি ব্যতিহার বহুব্রীহিতে। একটা বকে বকে যে শাসন, বকাবকি, যেমন বাবা মা সন্তানকে বকা দেন। দেখুন এখানে এসেছে শাসন, এখন এখানে কি বলা যাবে বকে বকে যে যুদ্ধ? মোটেও বলা যাবে না। তার মানে কি দাঁড়াচ্ছে, বকে বকে যে শাসন সেটি হচ্ছে বকা বকি। এরপর দেখুন দলে দলে যে ষড়যন্ত্র, দলাদলি। তাহলে দলে দলে যে ষড়যন্ত্র, অনেক ক্ষেত্রে আমরা এরকম শুনি যে তোমরা দলাদলি করো না, দলাদলি করো না। তাহলে দলে দলে যে যুদ্ধ সেটি হচ্ছে দলাদলি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আরেকটি রয়েছে অলুক বহুব্রীহি। তাহলে অলুক বহুব্রীহি হচ্ছে যে বহুব্রীহিতে অলুক মানেই হচ্ছে সেখানে বিভক্তি লোপ পাবে না। অলুক বহুব্রীহি সমাস, সেখানে বিভক্তি লোপ পাবে না। কি পাচ্ছি, যে অলুক বহুব্রীহি সমাসের সমস্ত পদটি কি হয়, বিশেষণ হয়। যে বহুব্রীহি সমাসে পূর্ব ও পরপদের বিভক্তির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পূর্বপদে বিভক্তি থাকতে পারে এবং পরপদেও বিভক্তি থাকতে পারে, এই বিভক্তির কোনো ধরনের পরিবর্তন হবে না এবং সেটিকে বলবো যে অলুক বহুব্রীহি। দেখুন হাতে, হাত যুগ এ, ছড়ি যার, হাতে ছড়ি, হাতে ছড়ি যার, হাত যুগ এ। তাহলে এখানে কি রয়েছে, যখন ব্যাস বাক্য পাচ্ছি তখনও হাতে, যখন আমরা এখানে সমস্ত পদ করছি তখনও পাচ্ছি এ, তাহলে হাত যুগ এ, হাতে। আবার এখানেও পাচ্ছি হাত যুগ এ, হাতে, হাতে ছড়ি যার, হাতে ছড়ি। এখানে কিন্তু বিভক্তি লোপ পায়নি। আরো উদাহরণ দেখব, যে মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। দেখুন এখানে কি বিভক্তি রয়েছে, সপ্তমী বিভক্তি রয়েছে, এ অ তে, মাথায়, এখানে মাথায়। এবং এই যে বিভক্তি লোপ পেল না, তাহলে সেটিকে বলা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। পাশাপাশি আমরা গলায় গামছা যার, গলায় গামছা, এই যে এ অ তে সপ্তমী বিভক্তি এখানে আছে, এখানেও থেকে গিয়েছে, ফলে আমরা কি পাচ্ছি, মুখে ভাত যার, মুখে ভাত, এ বিভক্তি, এখানেও এ বিভক্তি। আশা করি আমরা
বুঝতে পেরেছি, অলুক বহুব্রীহি। গায়ে এসে পড়ে যে, গায়ে পড়া, গায়ে এসে পড়ে যে এ বিভক্তি, তাহলে এখানে থাকছে, থেকে গিয়েছে এ বিভক্তি, তাহলে এখানেও এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, ফলে বিভক্তির লোপ পাচ্ছে না বা বাদ যাচ্ছে না বলে সেটি অলুক বহুব্রীহি সমাস। হাতে বেরি যার, হাতে বেরি, এখানে এ বিভক্তি, আবার এখানে এ বিভক্তি। হাতে বেরি, এটা একটু বলে দেই, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা দাগী অপরাধী, সন্ত্রাসী, তাদের হাতে এবং পায়ে যে লোহার বা রডের মতো করে গোল করে বেরি দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, বা অনেক সময় মানুষ পাগল হয়ে গেলে, পরিবার যদি তাকে হারিয়ে ফেলার ভয় থাকে, তখন হাতে পায়ে বেরি দিয়ে রাখে। হাতে পায়ে বেরি দিলে তারা আসলে দৌড় দিতে পারে না, মুভমেন্ট করতে পারে, চলাফেরা করতে পারে, কিন্তু দৌড়াতে পারে না। দেখা যাচ্ছে পায়ে বেরি দিয়ে রাখে, হাতে বেরি দিয়ে রাখে, একটা লোহার রডের মতো গোল করে হাতে পায়ে দিয়ে রাখে এবং সেখানে শিকল পেঁচিয়ে রাখে, ফলে সে বেশি দূর মুভ করতে পারে না। এই বিষয়টাকে বেরি বলা হয়। এবং এখানে খেয়াল করতে হবে যে যে পায়ে বেরি যায়, এখানেও দেখুন এ বিভক্তি রয়েছে, ফলে এটিও অলুক তৎপুরুষ, অলুক যে বহুব্রীহি সমাস সেটি, কারণ এখানে যার রয়েছে। খেয়াল করতে হবে যে আমাদের অলুক কিন্তু দ্বন্দ্ব সমাস রয়েছে, তার মানে যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না তখন কিন্তু অলুক দ্বন্দ্ব। আবার অলুক তৎপুরুষ রয়েছে, যেমন অলুক তৎপুরুষ রয়েছে রাজার, অলুক তৎপুরুষ আমরা এর আগে যে পড়েছিলাম, যেমন গরুর গাড়ি, গরুর গাড়ি, দেখুন এটাকে যখন আমরা লিখছি, এটা গরুর গাড়ি, তাহলে আমরা জানি তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায়। এখানে কি রয়েছে, যে ষষ্ঠী বিভক্তি রয়েছে, আবার এখানে স্পেস রয়েছে, স্পেস একটু ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু এখানে কোনো ফাঁকা জায়গা নেই। আবার এই র বিভক্তিটা থেকে গেছে, তাহলে বিভক্তি থেকে গেছে, যে সমাসে বিভক্তির লোপ হয় সেটি হচ্ছে তৎপুরুষ সমাস, আর যদি বিভক্তি লোপ না হয় তাহলে সেটি অলুক তৎপুরুষ সমাস। ফলে তৎপুরুষ সমাস হইতে হইলে আবার কিছু না কিছু ছোট হইতে হবে, সংক্ষেপ হতে হবে, ফলে এখানে স্পেসটা সংক্ষেপ হয়েছে। দেখুন গরুর গাড়ি, এখানে পদ হচ্ছে দুইটা, একটা দুইটা, আর এখানে পদ হচ্ছে একটা, ফলে এখানে এই স্পেসটা বাদ গিয়ে একটা পদ হলো, আর এই দুইটা পদ থেকে একটা পদ হলো, এটা হলো সমাস। এবার আসুন কোন সমাস, যেহেতু এখানে র বিভক্তি রয়েছে, ষষ্ঠী বিভক্তি রয়েছে র, তাহলে এটি হচ্ছে, যেহেতু র লোপ পাওয়ার কথা, তাই এটি হচ্ছে তৎপুরুষ সমাস, যেহেতু লোপ পেল না তাই হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। ফলে অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অলুক বহুব্রীহিতে, বহুব্রীহি সমাস হইতে হলে তো আমাদেরকে যার, যাতে, যে, এগুলো দিয়ে ব্যাস বাক্য করতে হবে। খেয়াল করুন যে পায়ে বেরি যার, হাতে বেরি যার, পায়ে বেরি যার, তাহলে এখানে পায়ে বেরি, আর যদি থাকতো হাতে বেরি যার তাহলে হাতে বেরি, সব ক্ষেত্রে কিন্তু যার রয়েছে। খেয়াল করতে হবে এই জায়গায় যে যার দিয়ে হবে নাকি যার ছাড়া হবে। যার ছাড়া হলে কিন্তু যদি বিভক্তি আসে তখন কিন্তু সেটি অলুক অলুক তৎপুরুষ হতে পারে, আবার যদি যার দিয়ে করা যায় তখন কিন্তু সেটি বহুব্রীহি সমাসের উদাহরণ হবে। ফলে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। কানে খাটো যে, কানে খাটো, এখানে দেখুন কান যুগ এ, তাহলে এখানে এ বিভক্তি রয়েছে, এবং এটি যখন সমাস হয়ে ছোট হয়ে গেল তখন কি হচ্ছে, সংক্ষেপ হয়ে যখন পদ হচ্ছে সমস্ত পদ, তখন এখানে দন্ত নয়ের সাথে এ আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এখানে কিন্তু বিভক্তি লোপ হয়নি। এই যে দেখুন যে, বহুব্রীহি সমাসে কিন্তু যে হয় বা যার হয়, ফলে এই যে আমরা এখানে পাচ্ছি নির্দেশ করছে যে এটি বহুব্রীহি সমাস, এবং এই বহুব্রীহি সমাসের মধ্যে যেহেতু বিভক্তি থেকে গিয়েছে তাই এটি অবশ্যই অলুক বহুব্রীহি সমাস, যেটি আমাদের বইয়েও রয়েছে। কানে কলম যার, কানে কলম, অনেক সময় আমরা যে কানে কলম দিয়ে রাখে, এরকম যে কানে কলম যখন বলছি যে কান যুগ এ, কান যুগ এ, কানে, তাহলে কি পাচ্ছি, কানে কলম
যার কানে কলম। মোটামুটি আমাদের আজকে যে বহুব্রীহি সমাসের একটা গুরুত্বপূর্ণ অংশ শেষ হচ্ছে। এর মধ্যে যদি আরেকটু অংশ রয়েছে সেটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়, অর্থাৎ পূর্বপদ সংখ্যাবাচক হলে সেখানে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হয়। যেমন এখানে একটু খেয়াল করার মতো বিষয় রয়েছে যে এই সমাসের সমস্ত পদে স্বরে আ, তারপর হ্রস্ব ই বা দীর্ঘ ই যুক্ত হয়। যেমন সংখ্যাবাচক কেমন ভাবে বলছি, কেন বলছি যে 10 গজ পরিমাণ যার 10 গজি। আমরা বলি যে 4 হাতা টেবিল, তখন এইভাবে এই যে ধরুন এটা যদি একটা টেবিলেরই হয়, এরকম আমরা মাপি। এই যে কলমটা 1 হাতা, এই যে 2 হাতার মতো, এরকম করে অনেক সময় কাপড় মাপে, টেবিল মাপে। তাহলে এই যে পরিমাপ করছেন, কি দিয়ে পরিমাপ করছেন? একটা স্কেল বা পরিমাপক তো রয়েছে, সেটি হতে পারে সেন্টিমিটার, মিটার, তারপর ফুট, তারপর দেখা যাচ্ছে আরো কিছু হতে পারে। কিন্তু তার আগে একটা সংখ্যা বসবে, সংখ্যা যদি আমরা বসাই তাহলে সেটি বহুব্রীহি সমাস হবে। দেখুন 10 গজ পরিমাণ যার 10 গজি। এখন আপনাকে যদি পাঠানো হয় বা আমাদের যে স্টুডেন্টকে বলা হলো যে তোমরা যে বিজ্ঞানের প্রজেক্ট করবে, 10 গজি কাপড় নিয়ে আসবে, কালো কাপড়, তাহলে 10 গজি, তাহলে 10 গজ মানে কি? দেখা যাচ্ছে 10 গজ মেপে আনতে হবে। এটা কিন্তু এখন গজের কিন্তু স্টিক পাওয়া যায়, দোকানেই থাকে, তাহলে 1 গজ 2 গজ এরকম। ফলে এখানে একটা সংখ্যা রয়েছে এবং সংখ্যাটি হচ্ছে 10। এখানে সংখ্যাটি হচ্ছে 10। তাহলে কি পাচ্ছি যে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে, দেখুন পূর্বপদ সংখ্যাবাচক, এখানে 10 হচ্ছে সংখ্যা, আর পরপদ গজ, এই যে গজ সেটি কি একটি বিশেষ্য পদ, বুঝাইতে যাচ্ছে। আমরা যদি বলি 10 ফুট, ফুট কি বিশেষ্য, তাহলে ফুট গজ এটি কি অবশ্যই বিশেষ্য হবে। তাহলে ফুট এটি কি, এটি হচ্ছে বিশেষ্য, আর এটা হচ্ছে পরিমাপক। তো আবার 1 গজ 3 ফুট, 3 ফুটে 1 গজ হয়, এরকম পরিমাপক আছে। তাহলে 10 ফুট, প্রথমে হচ্ছে 10 একটা সংখ্যা, এরপর আমরা পাচ্ছি ফুট। ফুট হচ্ছে বা গজ, এখানে গজ হচ্ছে বিশেষ্য, পরিমাণ যা 10 গজি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে সমস্ত পদে আ, হ্রস্বই বা দীর্ঘই যুক্ত হয়, অর্থাৎ বানান অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী যুক্ত হয়। 10 গজি। চৌ মানে 4, চাল, যে ঘরের চৌচালা। দেখুন এখানে আবার স্বরে আ যুক্ত হয়েছে। এখানে চৌ ঠিকই রয়েছে, চাল, চালের পরে এখানে আ যুক্ত হয়েছে, তাই এটি চালা, চৌচালা। চৌচালা ঘর, এখন তো সবাই হাফ বিল্ডিং ঘর করে, আগে চৌচালা ঘর ছিল। গ্রামের দিকে সাধারণ মানুষ এসে বলা হয়েছে চৌচালা একটা ঘর দিলাম। তো এই যে চৌচালা, 10 গজি, এরকম যখন কন্ডিশন অনুযায়ী বিভিন্ন প্রেক্ষিত অনুযায়ী স্বরে আ বা হ্রস্বই যুক্ত হবে। খেয়াল করতে হবে যে এখানে কি রয়েছে, 4 হাত পরিমাণ যার 4 হাতি। বলা হলো যে তুমি একটি 4 হাতি টেবিল আনো। চার হাতি দৈর্ঘ্যের, আচ্ছা 4 হাতি টেবিল কিনে আনতে হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে 4 হাতি, এখন 4 হাতি যদি বুঝায় বলে দেয় যে দৈর্ঘ্যে 4 হাতি, তাহলে 4 হাতি মানে কি 4 হাত। এই যে আমি যে মাপলাম কিছুক্ষণ আগে, দেখুন যে এটি কিরকম, এটি কিন্তু এই যে এরকম মাপে, এরকম করে মাপে, 1 হাত 2 হাত এরকম করে মাপে। আপনার যে টেবিলটা আছে, যে কোনো টেবিল আপনি মেপে দেখবেন যে 3 হাত 3.5 হাত এরকম হবে। তো এই যে 3 হাতি, 3 পায়া যার তেপায়া, তাহলে 3 পায়া, 3টা পা, তেপায়া, 4 হাত পরিমাণ যার 4 হাতি। এরকম আরো রয়েছে,
10 আনন যার, 10 আনন মানে মাথা, সেটি হচ্ছে দশানন। এখানে 10 স্বরে অ রয়েছে, আর আননের শুরুতে স্বরে আ রয়েছে, ফলে এখানে সন্ধি হয়েছে। 10 আনন যার অর্থাৎ 10টা মাথা যার। কার 10টা মাথা আছে? 10টা মাথা যার, তাকে বলা হচ্ছে দশানন। দুটি নল যার, দোনলা। দোনলা, আমরা বলি যে দোনলা পাইপ কিনে আনো, এরকম। বা দুটি নল যার যখন বলছি যে, হ্যাঁ দোনলা, যখন আমরা বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে আমরা এরকম বলে থাকি যে দোনলা এই জিনিসটি কিনে আনো, তখন দেখা যাচ্ছে তার কি দুটি নল যার, অর্থাৎ যার দুটি নল রয়েছে সেটি হচ্ছে দোনলা। দ্বিকর্ম যার, দ্বিকর্মক। আচ্ছা, আমরা এখানে একটু ক্রিয়াপদে যাই। দেখুন, বাবা আমাকে একটি কলম দিলেন। দেখুন, এখানে ক্রিয়া হচ্ছে দিলেন, ক্রিয়া হচ্ছে দিলেন। তাহলে কাকে দিলেন? আমাকে দিলেন। ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা, ক্রিয়াকে যখন কি বা কাকে প্রশ্ন করছি তখন আমরা কি পাচ্ছি? কর্ম পাচ্ছি। তাহলে কি দিলেন? কলম দিলেন। তার মানে এই ক্রিয়া সকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম আছে সেটি সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম নাই সেটি অকর্মক ক্রিয়া। ফলে এই যে কলম দিলেন, কি দিলেন? প্রশ্ন কিন্তু দুইটা, কি? কলম। কাকে দিলেন? আমাকে। তাহলে এটি হচ্ছে 1 নাম্বার কর্ম, এটি হচ্ছে 2 নাম্বার কর্ম। যে ক্রিয়ার দুইটি কর্ম রয়েছে সেটি হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে এখানে বলছে দ্বিকর্ম যার, দ্বিকর্ম, তার মানে দ্বি অর্থ হচ্ছে 2, আর দুইটি কর্ম যার সেটি হচ্ছে দ্বিকর্ম। ফলে এখানে আমরা পাচ্ছি যে এটি বহুব্রীহি সমাস, যে এই দ্বি কিন্তু দিয়ে বোঝাচ্ছে 2কে বোঝানো হচ্ছে। একতার যার, একতারা। তাহলে একতার, এটি একটি বাদ্যযন্ত্র, তাই না? একটি বাদ্যযন্ত্র, দেখা যাচ্ছে একতারা বাজে, এরকম টুংটাং করে বাজাচ্ছে এবং গান গাচ্ছে, এরকম। একতার যার, একতারা। ফলে আমরা পাচ্ছি এখানে একটি বাদ্যযন্ত্র বিশেষ। ফলে এখানে একটি সংখ্যা রয়েছে এবং এই সংখ্যাটা কিন্তু এরপর রয়েছে একটি বিশেষ্য পদ, এবং এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে আসলে যে সংখ্যাবাচক বহুব্রীহি সংগঠিত হয়েছে। আমরা আজকে বহুব্রীহি সমাসের পুরো অংশটুকুই আলোচনা করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আমরা যদি না বুঝে থাকি, কোনো সমস্যা থাকে, আমরা কমেন্ট করতে পারি, কমেন্টে রিপ্লাই দেওয়া হবে, এবং আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের যে বর্তমান সিলেবাস রয়েছে সেই যে সিলেবাসে যে ব্যাকরণের যে সব বিষয়গুলো রয়েছে সবগুলোই আমরা কভার করার চেষ্টা করব, চেষ্টা করেছি আজকে। এবং এর মধ্যে আমরা আলোচনার ডিটেলস করার চেষ্টা করেছি, কারণ একটি মাত্র দুটি মাত্র উদাহরণ দেওয়ার থেকে আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু উদাহরণ দিলে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে, ধরতে পারবে, এবং তাদের যে জানার পরিধিটা একটু বিস্তৃত হবে। যদি আমরা পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিব সেখানে আমরা বোর্ড বইটি ফলো করব, এবং আমরা মুখস্থ না করে বোঝার চেষ্টা করব। যদি বুঝে পড়ি, একবার পড়লেই সেটি স্পষ্ট হয়ে যাবে এবং আমাদের কনফিডেন্স তখন খুব ভালো কাজ করবে। এই কারণে আমরা এভাবে সাজিয়েছি আমাদের আজকের ক্লাসটি, যে বহুব্রীহি সমাস ডিটেলস আমরা নিয়ে এসেছিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।